আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৫৫তম পর্ব দিয়ে। তানভীর বনাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আবির পাশে বসে ফোনে কিছু একটা করছে আর তানভীরের সাথে টুকিটাকি গল্প করছে। হুট করে আদি বলে উঠল, আবির ভাইয়া, তুমি আমাকে সালামি দাওনি কেন? আদির কথা শুনে মেঘ মিম দুজনেই চমকে উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আপনি আমাকে এত টাকা সালামি দিলেন, অথচ আদিতে দিলেন না। এটা কি ঠিক হলো? আবির ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি নামাজে যাওয়ার আগেই তোদের সালামি কাকিয়ার কাছে রেখে গেছি। কাকিয়া ব্যস্ত, তাই হয়তো মনে নেই, বাসায় গেলেই পেয়ে যাবি। তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে আসছি, দেখিসনি? মিম তহিদ বেগে বলল, হ্যাঁ দেখিয়েছি, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, রাতে পরবো। আদিও বলে উঠল, শার্টটা রাতেই দেখেছি। থ্যাংক ইউ ভাইয়া। তানভীর ঠাট্টা স্বরে বলল, আদি তোর সালামি কত হলো রে? আদি মুখ ফুলিয়ে বলল, তোমাকে কেন বলবো, তুমি রাতে ঘুমালে আমার টাকা নিয়ে যাইতা। তানভীর হেসে বলল, সে আমি এখনো তোর থেকে নিতে পারি, নিব? আদি চিৎকার দিয়ে উঠল, না। আবির মেকি স্বরে বলল, ধুর, তানভীর তো সালামি নিয়ে কি করবে? আদি মুখ ফুলিয়ে বলল, একবার নিয়ে গেছিল। আবির ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর হেসে বলল, আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না তো। কেমন? তখন আদি আরো ছোট ছিল। আদি আমার কাছে সালামি চাইছে, তো আমি বলেছি তুই যত সালামি পেয়েছিস আমি একাই ততটা দিব। আদি যেন তার সালামি আমাকে দেখায়। তারপর আদি বের করে দিল সব। তখন মজা করে আমি একবার বলেছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলছি না মরেছি। আদি কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করেছে। আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়ে দিয়েছি, তবুও আদির কান্না থামে না। বড় আব্বু আব্বু বড় আম্মু ইচ্ছে মতো আমাকে ঝাড়ছে, তবুও আদিকে থামাতে পারেনি। প্রায় ৩০-৪০ মিনিট মাটিতে গড়াগড়ি করেছে। আমি সেদিনই মনে মনে কান ধরেছি, আর যাই করি সালামি নিয়ে কোনো মজা করব না। এরপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দেই। হাতে যত থাকে ততই দেয়, ভালোবাসা আর দেখাতে যায় না। তানভীরের কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে বন্যাদের বাসার কাছে চলে আসছে। মেঘ গাড়ি থেকে নেমে বলল, আমি যাই, তোমরা গাড়িতে বসো। মিম পিছন থেকে ডেকে উঠল, আপু আমি তোমার সাথে আসি। মেঘ আস্তে করে বলল, আয়। আদিও বলে উঠল, আমিও আসি। আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল, কি শুরু করেছিস? মিম, আদি, তোরা কেউ যাবি না, মেঘ তুই যা। মেঘ ঘরে ভিতরে চলে গেছে। মিম আর আদি কার্টেই বসে আছে। বন্যাদের বাসার কলিং বেল চাপতেই বন্যার ছোট ভাই এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ঈদ মোবারক আপু, সালামি দিবা না? মেঘ হাসি মুখে একটা ৫০০ টাকা নোট বের করে দিল। আবিরের তাও বান্ডেল যেভাবে দিয়েছিল, মেঘ সেভাবেই সেটাকে গুছিয়ে রেখে দিয়েছে। হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকে মিম আর আদিকে সালামি দিয়েছে। মেঘ বন্যার আব্বু আম্মুকে সালাম করে দ্রুত বন্যার রুমে চলে গেল। বন্যা একা একা সেলফি তুলছে। পরনে বন্যার আব্বুর দেওয়া একটা 3 পিস, বিছানার উপর তানভীরের দেওয়া দামি ড্রেসটা পরে আছে। বন্যা মেঘকে দেখে এগিয়ে এসে বলল, ঈদ মোবারক বেবি, তুমি আমাদের বাসায় একা আসছিস? মেঘ মুখ বেঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঈদ মোবারক। ঈদের দিন আমাকে একা রেখে বের হতে দিবে তোর মনে হয়? আবির ভাই, ভাইয়া, মিম, আদি সবাই আসছে, ওরা নিচে গাড়িতে। ওনাদের ভিতরে নিয়ে আসিসনি কেন? চল ওনাদের ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না, তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইদের সাথে কোথাও যাব না, সরি। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কেন, আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরে যাবি, আমি তোকে সুন্দর করে ছবি তুলে দিব, তারপর যা বলেছিলাম তাই করব। বন্যা কপাল গুটিয়ে বলল, ড্রেসের মালিককে খোঁজার আমার ইচ্ছে নেই, ড্রেস এমনিই পরে থাকুক। চল নিচে চল, ওনাদের ডেকে নিয়ে আসি, আম্মু আব্বু শুনলে বকা দিবে। চল। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে, তুই যদি বলিস তুই আমাদের সাথে ঘুরতে যাবি তাহলেই ওনাদের ডাকবো, আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে। আমি এই ড্রেস পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। বন্যা মেঘের হাত ধরে আটকে দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই ঢঙ্গি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? মেঘ দাঁত কিলে বলে উঠল,
তুই বলিসনি, তবে আমি ঠিকই বলবো। আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না? তুই এত নিষ্ঠুর বন্যা। হইছে হইছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি, এখন চল ওনাদের বাসায় নিয়ে আসি। মেঘ হাসি মুখে বলল, তোকে যেতে হবে না, তুই ওই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওনাদের। মেঘ চটজলদি নেমে আসলো। মেঘের ভাই বোন বাইরে আছে শুনে বন্যার ছোট ভাই ওদের গিয়ে আনতে গেছে। মিম আদি দ্রুত বেরিয়ে গেছে। তানভীর গুরুভাব কণ্ঠে বলল, ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভেতরে যাওয়ার কি দরকার ছিল? আবির গাড়ির দরজা খুলতে খুলতে বলল, তোর একমাত্র শালা, তোকে নিতে আসছে, যাবি না? শ্বশুর শাশুড়িকে সালাম করতে হবে না? তানভীর দুর্বল কণ্ঠে বলে উঠল, ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে। শ্বশুর বাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে, এসব কোনো বিষয় না, চল। মেঘ মিমরা অনেকটা সামনে চলে গেছে। আবির আর তানভীর পেছনে বিড়বিড় করতে করতে যাচ্ছে। বাসায় ঢুকেই সবাই বন্যার আব্বু আম্মুকে সালাম করলো। বন্যার বড় আপুর টুকটাকি কথা সবাই বলে। খাবার টেবিলে খেতে খেতে বসলো সবাই। মেঘ বারবার কল দিয়েছে যেন অল্প করে নাস্তা দেওয়া হয়, কারণ কিছুক্ষণ আগেই ফুপ্পিদের বাসা থেকে খেয়ে আসছে তারা। সবার নাস্তা প্রায় শেষের দিকে। এখন সময় বন্যা রেডি হয়ে উপর থেকে নামছে। তানভীরের দেওয়া খয়েরি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে, সাথে হিসাব পড়েছে। হাতে সিম্পল একটা পার্স, ঠোঁটে লাল লিপস্টিক, আর মুখে হালকা মেকআপে বন্যাকে আজ অপূর্ব লাগছে। হঠাৎ বন্যাকে নামতে দেখে তানভীরের গলায় খাবার আটকে গেছে। বিস্ময় সমেত তাকিয়ে আছে বন্যার দিকে, ঢোক গিলতে পারছে না। তানভীরের অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল। তানভীরের হৃদস্পন্দন বাহির থেকে শোনা যাচ্ছে। পানি খেয়ে সেই মাথা নিচু করে একবারের জন্য তাকায়নি উপরে। বন্যা নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলল। মিম, তানভীর, আদি, মেঘ একসাথে সবাই ঈদ মোবারক বলল। তানভীর কোনো রকম প্লেটের নাস্তা শেষ করেই উঠে পড়েছে। এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ। বন্যার আব্বু আম্মুর দিকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামিও দিয়ে দিয়েছে। আবির ইশারা দিতেই তানভীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতেই নেবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি, তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাচ্ছে না। তানভীর জোরাজুরি করেই সালামি দিয়ে আসছে। তানভীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো, সহসা দু চোখ আটকে গেছে। নিজে পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয়জন পরে, তখন মনে অন্যরকম প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে। বুকের ভিতরের ভূকম্পন কোনো মতেই সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি। তানভীর বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধান, সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর। মান সম্মান ডুবাস না, হিরো হতে এসে ফিলেন হয়ে যাস না। আবিরের গাড়িতে বসে একবার পিছনে দেখে নিল। তানভীর পাশের সিটে গিয়ে বসেছে। তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পিছনে মিম, মেঘ আর বন্যা নিজেদের মতো করে গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাদের সঙ্গ দিচ্ছে। সবাই ঘন্টা দিয়ে ঘুরোঘুরি করেছে। এই ফাঁকে মেঘ বন্যাকে বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি তোলা দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যা আর মেঘ আস্তে ধীরে কথা বললেও আবির সে সব কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পেছন থেকে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুকে যেন কারো ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ছোট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আবির দেখেও না দেখার মতো করে সামনে তাকিয়ে আবার গাড়ি স্টার্ট করলো। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিনহাজকে ব্লক দেওয়ার পর মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে, বন্যাকেও জানিয়েছে। আবিরের জেলাসি দেখে সেদিন মেঘ আনমনে অনেকক্ষণ হেসেছেও। তবে আজকে শুধু মেঘকে বলেনি, আবির বন্যাকেও সহ অয়ন করেছে। আবির মেইন রোডে গাড়ি থামিয়ে তানভীরকে বলল, তানভীর, বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বন্যার সঙ্গে সঙ্গে বলল,
আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। আবির রাশভারী কণ্ঠে বলল, জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছো, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তানভীর যা। বন্যা আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত স্বরে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক। কারো মুখে কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতেই তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার সালামি, নাও। আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনে তানভীর কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছ আর সালামি নিবা না? মেঘ মিম্মু আমার থেকে এত সুন্দর করে মেঘ মিম্মু আমায় এত সুন্দর করে ডাকে না। তানভীর বিরক্তিভরা কণ্ঠে বলায় বন্যা থতমত খেল। কিছু বলার আগেই তানভীর আবার জিজ্ঞাসা করলো, নিবে কিনা? বন্যা চুপচাপ সালামি এনে তানভীর দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, সালামি নিলে সালাম করতে হয়, আপনাকে সালাম করি। বন্যা একটু নিচু হতেই তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগেশ্বরে বলল, একদম না। তানভীরের এমন কাণ্ডে বন্যা ভেবাচাকা খেল। খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগোতেই তানভীর গাড়ির দিকে ছুটল। বন্যা দাঁড়িয়ে থেকে একাই কিছুক্ষণ হাসলো, তারপর বাসার দিকে চলে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে আসছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞাসা কর বাসায় পৌঁছেছে কিনা। মেঘ বন্যাকে কল দিতেই বন্যা সালামি আর সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে। তানভীর স্বভাবই এমন, সালামি দেওয়ার দায়িত্ব তাই সকালবেলায় ছোটদের সালামি দিয়ে দেয়, তবে কেউ তাকে সালাম করতে আসলেই সে ছুটে পালায়। আগে প্রায় সময়ই মেঘ সালাম করার জন্য তানভীর পিছু পিছু সারা বাড়ি ছুটত, কিন্তু এখন তার করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছে। হাসছিস কেন, কি হয়েছে? এমনি। তানভীর মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাটাও বনুকে বলে দিতে হয়। আবার আওড়ালো, বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকেই পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো, কিন্তু কিছু একটা কাহিনী করেছে, সেটা ঠিকই বুঝেছে। আবির তবে কি করেছে সেটা বুঝতে পারছে না। সেসবে তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে। ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে। পেট যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতে হবেই। এটাই এই বাড়ির নিয়ম। আলী আহমেদ খানরা আবিরদের জন্য অপেক্ষা করছিল। আবির আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্তত পক্ষে সবার সাথে বসতে হয়। খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট্রিতে চলে গেছে। আজ রাতে ফুপ্পিদের খানবাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকালের পর থেকেই সেই আয়োজনে সবাই ব্যস্ত। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির তানভীর দুজনেই বাড়িতে। ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। মেঘ বিকালের দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে, গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস। চুলে একটা স্টোনের মুকুট পরেছে, পেছন দিকে চুলগুলো ছাড়া একদম রানীর মতো লাগছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের উপর পা তুলে বসে আছে। দুহাতের কোনোই অবধি মেহেদি দেওয়া, ম্যাচিং করা সবুজ কাচের চুড়ো পরনে। এক হাতে একটু পর পর চুল ঠিক করছে, আর মিম আদির সাথে বক বক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সে এই ড্রেস পরে কোনোভাবেই রান্নাঘরে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা থেকে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। অতঃপর শান্তস্বরে বলল, তোকে সারা জীবন রানীর মতো যত্নে রাখার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছ? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যে রেখে দিব। আলী আহমেদ খান তপ্তস্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির, এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছ সেটা আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলল, ভাই আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে বললেন, এখানে
হাজারের কথা বলা হচ্ছে না মা, লাখের কথা বলা হচ্ছে, তাও 4-5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবির নিস্তব্ধতা আলী আহমেদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না। রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেয়ে সেখানে শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও, আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না, তোমার আব্বুর কষ্টে জমানো টাকা এগুলো। আবির 2 আঙুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলল, তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আলী আহমেদ খান পুনরায় বললেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছ। কি করলে ভালো হবে, কি করলে ক্ষতি হবে, সেটা তুমি খুব ভালোই বুঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনচ্ছ হেসে বলল, আমি যাই করি বুঝে করি, আর যা করব তাও বুঝে করবো ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে আনছিলা? এমন ঘাটতারামি করতে আমি আজ পর্যন্ত তোমাকেও দেখিনি। আলী আহমেদ খান মলিহীন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দিস বলেই এমন করে। আর আরো তুলো মাথায়, আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকে তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকে তুলবে, এখনো কিছু বলবা না? আলী আহমেদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানভীর সিঁড়িতে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্টে থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সেই তো ভাইয়ার। রাতে ফুপ্পিরা এসে খাওয়া দাওয়া করে গেছেন। আগামীকাল বিকালে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ, আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতের শ্বশুর বাড়ির সবাই আগামীকাল দুপুরের দিকে রাকিবের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনকেই খুব রিকোয়েস্ট করেছে। মোজাম্মেল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজোরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির আজ বিকালে তোমরা বাসায় থেকো। আবির প্রকুশকে বলল, আমাকে দুপুরের পর রাকিবের বাসায় যেতে হবে কেন চাচ্চু? আমার এক বন্ধু আসবে, সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথায় আবির যেন আকাশ থেকে পড়েছে। তানভীর বসা থেকে দাঁড়িয়ে বলল, বনুকে দেখতে আসবে মানে? কিসের দেখা দেখি? মেঘের মনের ভিতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আপু কি বলছেন? ছেলে দেখতে আসবে মানে? বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাহিরে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশ দিয়ে খাম ঝরছে। আবির এক আঙুলে খাম মুছল। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলেছি। তানভীর আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বের হয়েছে যে দেখতে আসতে হবে? আপনি ওদের কল দিয়ে আসতে নিষেধ করেন, আমার বোনকে আমি কারোর সামনে যেতে দিব না। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর, মাথা ঠান্ডা করো, ওনারা আসতে চাচ্ছে আসুক, আমরা দেখি। তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না। মেঘ আহাম্মক হয়ে বসে আছে, আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর রাগে উল্টোপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীর বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের উড়তে হাত রাখে যেন চুপ হয়ে যায়। ইকবাল খান তানভীরকে থামানোর চেষ্টা করেছেন, কিন্তু তানভীর চিল্লাচিল্লি থামার নাম নেই। সে মেঘকে কারোর সামনে আসতে দেবে না মানে দিবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীর মেজাজ আরো তুঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানভীরকে থামতে বলছে। তানভীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খবরটা? তানভীর আগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। 3 ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করে উঠে গেছে। ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে। হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে,
আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা 2-3 ঘন্টা তানভীরকে ডাকার পরও তানভীর দরজা খুলছে না। এদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফুসফুস করে সোজা ছাদে গেল। তানভীরকে দেখেই আবির নিঃশ্বাস ফেলে নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখেই তানভীর রাগে কটকট করে বলল, তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানভীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চড় মেরে বলল, এত মাথা গরম করলে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরের জেল খাটা আসামি। আমি যাই বলতে যাব উনি তাতেই উল্টো মিনিং বের করবে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকালে তারা বনুকে দেখতে আসবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, বাসায় কে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই। তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। তানভীর ভ্রুকুচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে একটা ছবি দেখালো। তানভীর ছবি দেখে মুচকি এসে বলল, সাবাস, তুমি আমার বোনের যোগ্য পাত্র। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে থাকে। কার জন্য? আমার জন্য। তানভীর ভ্রুকুচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে। তুই যা, আমি আসছি। আবির আর তানভীর আজ সারাদিন বাসায়। তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানভীর সাজার জন্য বলেছে। মেঘ সাজা তো দূরে, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের উপরের রাগে মেঘের গা জ্বলছে। কিছুক্ষণের মতো আবিরও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানভীরের দেখা দেখে আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানভীর জিজ্ঞাসা করলো, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবত অপেক্ষা করছি? মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখলো। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইলো, কিন্তু উনিও ঠিক বুঝতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এর মধ্যে আলী আহমেদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, ওনারা এখনো আসলো না? সবাই টেনশন করছে। এদিকে আবির তানভীরের মনোযোগ ফোনে। মালিহা খান আবিরের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বললেন, কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি তা না, তোরা ঘরে বসে গেম খেলছিস? আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করবো আম্মু? মোজাম্মেল খান রাজবাড়ি কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানভীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবে তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে। তোমাদের সাথে পরে কথা হবে, আল্লাহ হাফেজ। কল কাটতেই তানভীর আবির দিকে তাকিয়ে মৃদু হাসলো। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবিরের স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, আবির, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহ দৃষ্টিতে আবির আর তানভীর দিকে তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। ওইদিকে রাকিব সাহেবেরা আসবেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভাব কণ্ঠে বললেন, তোমরা যে যার কাজে যেতে পারো। তানভীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, এই মিম, বোনকে বল তাড়াতাড়ি রেডি হতে। আর তুইও রেডি হ তাড়াতাড়ি, রাকিব ভাইয়ের গায়ে হলুদে যেতে হবে। আলী আহমেদ খান আস্তে করে বললেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছিল। তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পেছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠছিল, তার থেকে কয়েকশো গুণ বেশি রাগ আবিরের উপর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসে? রাকিবের বাসায় আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল, আমার কাল কি বিয়ে, এটা কি তোর মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিস্কে আমায় পাঠিয়ে দিলে যে। আমায় কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়াটার কথা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটার বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তো কিছু হতে দিব না আমি, চিন্তা করিস না। আগে চাচ্চু হবি, তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করলো, তারপর কি?
মরে যাস। বাহ আবির বাহ, দেখছো মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চান আমরা সবাই মরে যাই, তাহলে উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনে এক একা অভিমান, যা তার কথাতেই ফুটে উঠেছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এর মতো জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরে দেই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঠক গেলে আকুল কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে। জান্নাত ভ্রু কুচকে চেয়ে আছে। মেঘ চোখ মুখে মিমের পাশে সোফায় মেঘ চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসলো। রাকিব জান্নাতকে ইশারা দিতেই জান্নাত ভেতরে চলে গেল। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম তুই ভেতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত অভিমান করছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেঘ দুহাতে দুবার চোখ মুছেছে। আবির আবারও জিজ্ঞাসা করলো, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না। যদি কখনো আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো।